1902 সালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো যে ম্যালেরিয়া রোগটির উৎপত্তি কোথা থেকে হয় সেটি কিন্তু 1902 সালে জানা যায়। 1902 সাল ম্যালেরিয়ার সঙ্গে সম্পর্কিত অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি সাল। 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে বিশ্বের প্রথম নোবেল পুরস্কার ম্যালেরিয়া সম্পর্কিত একটি যুগান্তকারী আবিষ্কারের জন্য কিন্তু দেওয়া হয়েছিল। ব্রিটিশ চিকিৎসক ও বিজ্ঞানী স্যার রোনাল্ড রস ম্যালেরিয়া রোগের জীবনক্রম আবিষ্কারের জন্য 1902 সালে নোবেল পুরস্কার পান। রোনাল্ড রস এই ম্যালেরিয়ার পরজীবী, যার নাম প্লাজমোডিয়াম, এর আবিষ্কারের মূল গবেষণা করেছিলেন 1897 সালে কলকাতার প্রেসিডেন্সি জেনারেল হাসপাতাল, বর্তমানে যেটি SSKM হাসপাতাল। আবিষ্কারের মূল বিষয় কী ছিল? তিনি প্রমাণ করেছিলেন যে অ্যানোফিলিস মশা কামড়ানোর জন্য ম্যালেরিয়ার পরজীবী মানুষের রক্তে প্রবেশ করে। তার এই আবিষ্কারের ফলে মানুষ জানতে পারে যে মশা তাড়ানো এবং মশার বংশবৃদ্ধি রোধ করার মাধ্যমে ম্যালেরিয়ার মতো মহামারী প্রতিরোধ করা সম্ভব। সহজ কথায় 1902 সালটি হলো সেই বছর যখন ম্যালেরিয়া রোগ কীভাবে ছড়ায় তা আবিষ্কার করার জন্য কলকাতার বুকে হওয়া গবেষণাকে বিশ্ব মঞ্চে সর্বোচ্চ সম্মান অর্থাৎ নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আধুনিক এয়ার কন্ডিশন বা এসি কিন্তু আবিষ্কার হয় 1902 সালে। 1902 সালে আমেরিকার বিজ্ঞানী উইলিস হ্যাভিল্যান্ড ক্যারিয়ার তিনি কিন্তু এসি আবিষ্কার করেন। এই যুগান্তকারী আবিষ্কারের কারণে তাকে কিন্তু আধুনিক এসির জনক বলা হয়। মজার বিষয় হলো এসি কিন্তু মানুষের শরীর ঠান্ডা করার জন্য আবিষ্কার করা হয়নি। এর পেছনে এর আকর্ষণীয় ইতিহাস এবং বিবর্তনের তথ্য জেনে নেওয়া যাক। নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি ছাপাখানায় অতিরিক্ত আর্দ্রতার কারণে কাগজ সংকুচিত এবং প্রসারিত হতো, যার ফলে রঙের কালি কিন্তু ঠিকঠাক বসতো না। 1902 সালে ব্রুকলিনের একটি ছাপাখানার ভেতরের আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য আধুনিক এয়ার কন্ডিশনের উদ্ভাবন হয়েছিল। উইলিস ক্যারিয়ার তিনি এমন একটি যন্ত্র তৈরি করেন যা শীতল কয়েলের উপর দিয়ে বাতাস প্রবাহিত করে, বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয় এবং ঘরকে ঠান্ডা করে। এর ফলে ছাপাখানায় কালির গুণগত মান ঠিক থাকে। 1920 দশকে আমেরিকার নিউ ইয়র্কের বিভিন্ন থিয়েটার এবং সিনেমা হলে সাধারণ মানুষের আরামের জন্য প্রথম এসি লাগানো শুরু হয়, যা কিন্তু অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। 1926 সালে প্রথম বাড়িতে উপযোগী এসি তৈরি করা হয় এবং 1945 সালে রবার্ট শেরম্যান জানলার পাশে রাখার মতো পোর্টেবল বা উইন্ডো এসি আবিষ্কার করেন। রবার্ট শেরম্যান, বাড়িতে আমরা যে এসি ব্যবহার করি উইন্ডো এসি, সেটা কিন্তু রবার্ট শেরম্যান আবিষ্কার করেন। 1954 সালে ভারতে প্রথম এসি নিয়ে আসে ভোল্টাস কোম্পানি। জয়পুরের বিখ্যাত রামবাগ প্যালেসে প্রথম এই এসি ইনস্টল করা হয়েছিল। 1902 সালের আরেকটি উল্লেখযোগ্য মজার বিষয় হলো টেডি বিয়ারের আবিষ্কার। 1902 সালে বিশ্ববিখ্যাত নরম খেলনা টেডি বিয়ারের জন্ম হয়েছিল। আমেরিকার 26তম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এর একটি মানবিক ঘটনাকে কেন্দ্র করে এই খেলনাটির নামকরণ এবং আবিষ্কার করা হয়। কাকতালীয়ভাবে ম্যালেরিয়া আবিষ্কার এবং এসি উদ্ভাবনের মতো টেডি বিয়ারের ইতিহাসও 1902 সালের সঙ্গে কিন্তু গভীরভাবে জড়িত। টেডি বিয়ারের জন্মের পেছনে সেই আকর্ষণীয় ইতিহাস হলো 1902 সালের নভেম্বর মাসে আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট, যার ডাকনাম ছিল টেডি, তিনি মিসিসিপিতে ভালুক শিকারের জন্য যান। শিকারের সময় তার সহযোগীরা একটি আহত কালো ভাল্লুককে তাড়া করে ধরে ফেলে এবং একটি গাছের সাথে বেঁধে রেখে প্রেসিডেন্টকে সেটিকে গুলি করতে বলেন। কিন্তু রুজভেল্ট এটিকে অখেলোয়াড় সূচক বা কাপুরুষতা মনে করে অসহায় ভাল্লুকটিকে গুলি করতে সম্পূর্ণ অসম্মতি জানান। প্রেসিডেন্টের এই দয়ার ঘটনাটি আমেরিকার গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্লিফোর্ড বেরিম্যান নামের একজন কার্টুনিস্ট এই ঘটনাটিকে নিয়ে 16 নভেম্বর 1902 সালে দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায় একটি রাজনৈতিক ব্যঙ্গচিত্র বা কার্টুন আঁকেন।
কার্টুনে ভাল্লুকটিকে খুব ছোট এবং কিউট বা মিষ্টি একটা বাচ্চার মতো দেখানো হয়েছিল। তাহলে এই কার্টুনিস্টের নাম কি? ক্লিফোর্ড বেরিম্যান। নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি চকলেট এবং খেলনার দোকানের মালিক মরিস মিটকম এবং তার স্ত্রী রোজ মিটকম এই কার্টুনটি দেখে অনুপ্রাণিত হন। তারা কাপড়ের টুকরো দিয়ে কার্টুনের মতো দেখতে একটি তুলতুলে নরম ভাল্লুক তৈরি করেন। তারা খেলনা ভাল্লুকটি তাদের দোকানের জানলার পাশে সাজিয়ে রাখেন এবং নিচে লিখে দেন টেডিস বিয়ার, অর্থাৎ টেডির ভাল্লুক। তাকে অবাক করে খদ্দেররা দোকানে ঢুকেই কিনতে চান টেডি। মিচম ছুটে যান রুজভেল্টের কাছে। তার এবং তার স্ত্রীর বানানো এই যে ভাল্লুক বিক্রির অনুমতি তিনি চান। জন্ম হয় টেডি বিয়ারের। 1902 সালটি বিজ্ঞান এবং প্রযুক্তির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর ছিল। এই বছর বিশ্বজুড়ে এমন কিছু যুগান্তকারী আবিষ্কার হয়েছিল যা আমাদের আধুনিক জীবনযাত্রাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। লাই ডিটেক্টর বা পলিগ্রাফ মেশিন আবিষ্কারক ব্রিটিশ হৃদরোগ বিশেষজ্ঞ জেমস ম্যাকেঞ্জি। এই যন্ত্রটির প্রাথমিক সংস্করণ তৈরি করেন জেমস ম্যাকেঞ্জি। তিনি একজন ব্রিটিশ হার্ট স্পেশালিস্ট, অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ। কি করে এই যন্ত্রটি কাজ করে? এটি মানুষের রক্তচাপ এবং নাড়ির স্পন্দন মেপে একজন মানুষ সত্যি বলছেন নাকি মিথ্যা বলছেন তা শনাক্ত করতে কিন্তু এই যন্ত্রটি সাহায্য করত। এই বছর কিন্তু আবিষ্কার হয় নিয়ন লাইট, যেটা আমরা বিজ্ঞাপনের সাইনবোর্ডে দেখি নিয়ন লাইট। সেই নিয়ন লাইট কিন্তু 1902 সালে আবিষ্কার হয়। আবিষ্কার করেছিলেন ফরাসি রসায়নবিদ জর্জেস ক্লদ। ফরাসি রসায়নবিদ জর্জেস ক্লদ। প্রথম বাণিজ্যিক ঘুমের ওষুধ বারবিটুরেট। প্রথম বাণিজ্যিক ঘুমের ওষুধ 1902 সালে আবিষ্কার হয়। আবিষ্কার করেছিলেন জার্মান রসায়নবিদ হারম্যান এমিল ফিশার এবং জোসেফ ভন মেরিং। তারা চিকিৎসা ক্ষেত্রে অনিদ্রা বা ঘুমের সমস্যা দূর করতে বারবিটন বা ভেরোনাল আবিষ্কার করেন, যা 1903 সাল থেকে বাজারে আসে। অ্যামোনিয়া থেকে বাণিজ্যিক উপায়ে নাইট্রিক অ্যাসিড তৈরির বিশেষ পদ্ধতি কিন্তু 1902 সালে আবিষ্কার হয়। এই পদ্ধতি আবিষ্কার করেন বিখ্যাত জার্মান রসায়নবিদ উইলিয়াম অসওয়াল্ড, যেটাকে আমরা অসওয়াল্ড প্রক্রিয়া বলি। এটি আধুনিক সার এবং বিস্ফোরক তৈরিতে বিশাল ভূমিকা রাখে। অ্যামোনিয়া থেকে বাণিজ্যিক উপায়ে নাইট্রিক অ্যাসিড তৈরির এই বিশেষ পদ্ধতি 1902 সালে তিনি পেটেন্ট করেন। 1902 সালের আরেকটি চমকপ্রদ আবিষ্কার হলো রেডিয়াম, যেটি বিজ্ঞানী মেরি কুরি এবং পিয়েরি কুরি আবিষ্কার করেন। দীর্ঘ 4 বছরের কঠোর পরিশ্রমের পর টন টন পিচ ব্লেন্ড আকরিক থেকে অবশেষে 1902 সালে তারা বিশুদ্ধ 1 গ্রামের 1 রেডিয়াম ক্লোরাইড আলাদা করতে সক্ষম হন। বিজ্ঞান এবং রসায়নের ইতিহাসে রেডিয়াম নিষ্কাশন একটি অত্যন্ত রোমাঞ্চকর এবং কঠোর পরিশ্রমের গল্প। বিখ্যাত বিজ্ঞানী দম্পতি মেরি কুরি এবং পিয়ের কুরি দীর্ঘ 4 বছর অক্লান্ত প্রচেষ্টার পর 1902 সালের 20 এপ্রিল পিচ ব্লেন্ড নামক আকরিক থেকে সফলভাবে বিশুদ্ধ রেডিয়াম ক্লোরাইড আলাদা করতে সক্ষম হন। মেরি কুরি লক্ষ্য করেন যে ইউরেনিয়াম সমৃদ্ধ খনিজ পিচ ব্লেন্ড বিশুদ্ধ ইউরেনিয়ামের চেয়ে বহুগুণ বেশি তেজস্ক্রিয়। এর থেকে তিনি বুঝতে পারেন এই আকরিকের ভেতর অজানা কোনো অত্যন্ত শক্তিশালী তেজস্ক্রিয় উপাদান লুকিয়ে আছে। পিচ ব্লেন্ডে রেডিয়ামের পরিমাণ এতটাই কম থাকে যে 1 গ্রাম রেডিয়াম পাওয়ার জন্য প্রায় 7 থেকে 8 টন কাঁচা আকরিক প্রক্রিয়াজাত করতে হয়েছিল।
প্যারিসের একটি ভাঙা, জরাজীর্ণ এবং বাতাস চলাচলের সুব্যবস্থাহীন শেড বা গবেষণাগারে বসে মেরি কুরি সম্পূর্ণ একাকী এই রাসায়নিক প্রক্রিয়া সম্পূর্ণ করেন। প্রক্রিয়াটি ছিল অত্যন্ত পুনরাবৃত্তিমূলক এবং শারীরিক পরিশ্রমের কাজ। প্রথমে বিশাল লোহার কড়াইতে টন টন আকরিক অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ঘন্টার পর ঘন্টা ফোটানো হতো এবং নাড়াচাড়া করা হতো। রেডিয়াম রাসায়নিকভাবে বেরিয়ামের মতো আচরণ করে, তাই আকরিক থেকে বেরিয়াম ও রেডিয়ামের মিশ্রণ আলাদা করার পর তাদের ক্লোরাইড লবণের দ্রবণ তৈরি করা হয়। বেরিয়াম ক্লোরাইডের চেয়ে বেরিয়াম ক্লোরাইড জলে সামান্য কম দ্রবণীয়। বেরিয়াম ক্লোরাইডের চেয়ে রেডিয়াম ক্লোরাইড জলে সামান্য কম দ্রবণীয়, অর্থাৎ রেডিয়াম ক্লোরাইড জলে অতটা সহজে গলে না যতটা সহজে বেরিয়াম ক্লোরাইড জলে গলে যায়। এই সামান্য পার্থক্যের উপর নির্ভর করে, পার্থক্যটা ছিল খুবই সামান্য, অর্থাৎ বেরিয়াম ক্লোরাইড জলে তাড়াতাড়ি গুলে যায় আর রেডিয়াম ক্লোরাইড জলে তাড়াতাড়ি গুলে যায় না। এই সামান্য পার্থক্যের উপর ভিত্তি করে মেরি কুরি হাজার হাজার বার দ্রবণটিকে ফুটিয়ে ঠান্ডা করতেন এবং এর ওপরে স্ফটিক বা ক্রিস্টাল তিনি আলাদা করতেন। হাইড্রোক্লোরিক অ্যাসিডে রেডিয়াম ক্লোরাইড এবং বেরিয়াম ক্লোরাইডের দ্রবণীয়তার সামান্য পার্থক্যকে কাজে লাগিয়ে মেরি কুরিকে হাজার বার আংশিক স্ফটিকীকরণ করতে হয়েছিল। টানা 4 বছর অর্থাৎ 1899 সালে তিনি শুরু করেছিলেন। 1899, 1900, 1901, 1902 টানা 4 বছর ধরে হাজার বার ফিল্টার, রিক্রিস্টালাইজেশন এবং ফোটানোর পর 1902 সালের এপ্রিল মাসে তারা অবশেষে 0.1 গ্রাম অর্থাৎ 1 ডেসিগ্রাম বিশুদ্ধ রেডিয়াম ক্লোরাইড আলাদা করতে সক্ষম হন, যা দেখতে সাধারণ লবণের মতো সাদা গুঁড়ো ছিল। এটি অন্ধকারে এক অদ্ভুত নীলচে সবুজ আভা ছড়াতো এবং এটি স্পর্শ করলে গরম অনুভূত হতো। পরবর্তীকালে 1910 সালে মেরি কুরি সম্পূর্ণ বিশুদ্ধ রেডিয়াম ধাতু আলাদা করতে সক্ষম হয়েছিলেন। এই নিষ্কাশনের মারাত্মক পরিণতি কী ছিল? কুরি দম্পতি যখন তেজস্ক্রিয়তার ভয়াবহ কুফল সম্পর্কে কিন্তু জানতেন না। তেজস্ক্রিয়তার ভয়াবহ কুফল সম্পর্কে তখন কিন্তু তারা জানতেন না। 1902 সালে রেডিয়াম নিষ্কাশনের পর মেরি কুরির আঙুলের ডগা থেকে যে তেজস্ক্রিয়তা তার ল্যাব ডায়েরি ও নোটবুকে লেগেছিল তা কিন্তু আজও ছড়াচ্ছে। রেডিয়াম 226 এর আয়ু প্রায় 1600 বছর। ফলে আজও ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারে তার নোটবুকগুলি ভারী সীসার বাক্সে রাখা হয় এবং কিন্তু গ্লাভস ছাড়া এগুলো ছোঁয়া যায় না। দীর্ঘ বছর ধরে কোনো সুরক্ষা ছাড়াই রেডিয়াম নিয়ে কাজ করার কারণে মেরি কুরি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগে আক্রান্ত হয়ে তিনি কিন্তু মারা যান। তার এই বিখ্যাত আবিষ্কারের জন্য 1903 সালে তিনি কিন্তু পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন। মেরি কুরি একমাত্র নারী যিনি দুটি ভিন্ন বিষয়ে নোবেল পান। প্রথমে তিনি 1903 সালে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কারের জন্য পদার্থবিদ্যায় নোবেল পান এবং পরবর্তীকালে 1911 সালে তিনি যে রেডিয়াম নিষ্কাশন এবং পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কারের জন্য তিনি কিন্তু দ্বিতীয়বার অর্থাৎ 1911 সালে তাকে আবার নোবেল পুরস্কার দেওয়া হয়। অর্থাৎ ইতিহাসে মেরি কুরি একমাত্র নারী যিনি দুটি ভিন্ন বিজ্ঞানে নোবেল পান, একবার 1903 সালে পদার্থবিদ্যায় এবং একবার 1911 সালে রসায়নে। 1902 সালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো 1902 সালের 8ই মে ক্যারিবিয়ান সাগরে মার্টিনিক দ্বীপে অবস্থিত মাউন্ট পেলে আগ্নেয়গিরির ভয়াবহ অগ্নুৎপাত ঘটেছিল। এটিকে বিংশ শতাব্দীর সবচেয়ে মারাত্মক এবং ধ্বংসাত্মক আগ্নেয়গিরি বিপর্যয় হিসেবে গণ্য করা হয়, যা কয়েক মিনিটের মধ্যে একটি আস্ত শহরকে শ্মশানে পরিণত করেছিল। মাউন্ট পেলে পাহাড়ের পাদদেশে অবস্থিত সেন্ট পিয়ের শহরের নাম হচ্ছে সেন্ট পিয়ের শহরটি তখন মার্টিনিক দ্বীপের সবচেয়ে সমৃদ্ধ এবং সুন্দর শহর ছিল। 8ই মে সকালে আগ্নেয়গিরি থেকে কোনো লাভা নয়, বরং একটি অত্যন্ত উত্তপ্ত গ্যাস, ছাই এবং পাথরের একটি বিশাল জ্বলন্ত মেঘ
প্রায় 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে নিচের দিকে নেমে আসে এবং 2 মিনিটের মধ্যে এই শহরটিকে পুরোপুরি পুড়িয়ে ছারখার করে দেয়। প্রায় 30,000 মানুষ এই ঘটনায় মারা যায় এবং অলৌকিকভাবে মাত্র 3 জন এই ঘটনার পর বেঁচেছিলেন। এই ঘটনার পর থেকে মূলত আধুনিক আগ্নেয়গিরি বিজ্ঞান বা ভলক্যানোলজি প্রতিষ্ঠানিক গবেষণা শুরু হয়। বিজ্ঞানীরা প্রথম জানতে পারেন যে লাভার চেয়েও এই জ্বলন্ত গ্যাসের মেঘ কতটা মারাত্মক হতে পারে। বর্তমানে এই ধরনের মারাত্মক অগ্নুৎপাতকে বিজ্ঞানের ভাষায় পেলিয়ান অগ্নুৎপাত বলা হয়। ভারতের প্রথম বড় আকারের বাণিজ্যিক প্রকল্প শিবনা সমুদ্র। 1902 সালে কর্ণাটকের কাবেরী নদীর উপর শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়। এটি ছিল ভারতের প্রথম বড় আকারের এবং দীর্ঘ দূরত্বের বাণিজ্যিক জলবিদ্যুৎ প্রকল্প। এখান থেকে প্রায় 147 কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত কোলার গোল্ডফিল্ডস বা কেজিএফ এর সোনার খনিতে বিদ্যুৎ সরবরাহ করা হতো, যা তৎকালীন সময়ে বিশ্বের দীর্ঘতম ট্রান্সমিশন লাইন ছিল। এক্ষেত্রে বলে রাখা ভালো, যদি বলা হয় ভারতের সর্বপ্রথম বা প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি, তবে উত্তর হবে সিদ্রাপং। দার্জিলিংয়ের সিদ্রাপং 1897 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু যদি বলা হয় প্রথম বড় বাণিজ্যিক এবং খনি এলাকার প্রজেক্ট জলবিদ্যুৎ প্রকল্প, সেটি কিন্তু হবে শিবসমুদ্রম, কর্ণাটকের। 1902 সালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো রাজা সপ্তম এডওয়ার্ড, কিং এডওয়ার্ড 7 এবং রানী আলেকজান্দ্রার রাজ্যাভিষেক। 1902 সালের সবচেয়ে আলোচিত এবং নাটকীয় রাজকীয় ঘটনাগুলির একটি এটি। নাটকীয় এই কারণ 1902 সালের 26শে জুন কিং এডওয়ার্ড 7 অভিষেকের দিন ধার্য করা হয়েছিল এবং বিশ্বজুড়ে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এই তারিখের অর্থাৎ 26শে জুনের ঠিক দুদিন আগে 24শে জুন রাজা মারাত্মক অ্যাপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত হন এবং তখনকার দিনে যেহেতু এই রোগে মৃত্যুর হার অনেক বেশি ছিল, এর জন্য তখনই জরুরি অস্ত্রোপচার করা হয় এবং তার অভিষেক স্বাভাবিকভাবে স্থগিত হয়ে যায়। পরবর্তীকালে 1902 সালের 9 আগস্ট তার আনুষ্ঠানিক রাজ্যাভিষেক কিন্তু সম্পন্ন হয়। রাজা সপ্তম এডওয়ার্ডের এই রাজ্যাভিষেক উদযাপন করতে তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন 1903 সালের 1 জানুয়ারি দিল্লিতে একটি বিশাল ইম্পেরিয়াল দরবার বা দিল্লি দরবারের আয়োজন করেন। এই দরবারে রাজা সপ্তম এডওয়ার্ডকে আনুষ্ঠানিকভাবে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয়।